একদল তরুণ ছেলে ট্রেকিং করতে গিয়ে একটি মেয়ের লাশ পায়। খুনের রহস্য উন্মোচন করতে গঠন করা হয় স্পেশাল ক্রাইম ইউনিট, যার নেতৃত্ব দিচ্ছে এসিপি অবিনাশ বর্মা নামের একজন রুথলেস অফিসার। কে করেছে খুনটা? তারা কি পেরেছিল খুনিকে ধরতে, নাকি ব্যর্থতার স্বাদ নিতে বাধ্য হয়েছিল? রহস্য, থ্রিলার আর মাথা ঘুরানো সাসপেন্স নিয়ে আজকের মুভি সাইলেন্স, ক্যান ইউ হিয়ার ইট। কাহিনীর শুরুতে একদল ছেলেকে পাহাড়ে ট্রেকিং করতে দেখা যায়। তারা পাহাড়ের উপর উঠে নিজেদের মধ্যে মজা করছিল। হঠাৎ কারোর ফোন বেজে ওঠে। সবাই যার যার ফোন চেক করে, কিন্তু তাদের কারোরই ফোনে কল আসেনি। তারা ফোন খোঁজার জন্য সামনে এগিয়ে যায়। তখনই ফোনের আওয়াজ বন্ধ হয়ে যায়। ফিরে আসতে গেলে কিছু একটার গন্ধ পেয়ে আবার খুঁজতে শুরু করে। একজন হোঁচট খেয়ে নিচে পড়ে যায়। সামনে তাকিয়ে দেখে একটা মেয়ের লাশ পড়ে আছে। তারা প্রচণ্ড ভয় পেয়ে যায়। আবার কল আসলে কোনো মতে ফোনটা বের করে কল রিসিভ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থানে হাজির হয়। মেয়েটার নাম পূজা চৌধুরী। সে চিফ জাস্টিস মিস্টার চৌধুরী এবং মিসেস চৌধুরীর একমাত্র সন্তান। পূজার বেস্ট ফ্রেন্ড কবিতার হাজব্যান্ড রবি খান্না মিস্টার চৌধুরীর কাছে এসে তাকে সান্ত্বনা দেয়। সেখান থেকে মিসেস চৌধুরীর কাছে এসে বসে। মিসেস চৌধুরী রবিকে প্রশ্ন করে কবিতা কেমন আছে। রবি উত্তর দেয়, এখনও কোনো ইমপ্রুভমেন্ট নেই, কোমাতেই আছে। মিস্টার চৌধুরী রবিকে বলে, দেখো রবি, আমি জানি সময়টা তোমার আমার কারোর জন্যই ভালো নয়, কিন্তু তারপরও যদি বলতে সেদিন রাতে পূজা তোমাদের বাড়িতে যাওয়ার পর কি হয়েছিল। রবি বলে, আজ রবিবার। সেদিন তাহলে শুক্রবার ছিল। সিন পাস্টে শিফট হয়। রবি একজন এমএলএ। সে পার্টির কোনো মেম্বারের সাথে ফোনে কথা বলছিল। তখনই বেল বেজে উঠলে তার বাসার কাজের লোক দাদু গিয়ে দরজা খুলে দেয়। পূজা এসে রবিকে সারপ্রাইজ দিলে রবি বেশ খুশি হয়ে যায়। এতেই বোঝা যাচ্ছিল রবি এবং পূজার মধ্যে বেশ ভালো বন্ধুত্ব ছিল। পূজা প্রশ্ন করে কবিতা কোথায়। রবি উত্তর দেয়, মৃৎশিল্পের প্রদর্শনীর জন্য পুনেতে গিয়েছে, রবিবারের মধ্যেই চলে আসবে। তোমরা তো একে অপরের সাথে আঠার মতো লেগে থাকো, তাহলে জানো না কিভাবে কবিতা পুনেতে? পূজা বলে, স্কুলের অ্যানুয়াল ফাংশনের জন্য 2 সপ্তাহ ঠিকঠাক কথা হয়নি। আমার উপর রেগে আছে, ওর রাগ ভাঙাতেই এসেছি। তাছাড়া কিছু পরামর্শও করার ছিল। 1 মিনিট, ও তো পুনের সেই পুরাতন হলে গিয়েছে, তাই না? তাহলে কাল পুনেতে গিয়েই ওকে সারপ্রাইজ দেব। তারপর তারা ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে পূজাকে একই কাপড়ে দেখে রবি জানতে চায় এখনই বের হবে কিনা। পূজা জানায় তার ব্যাগের চেন নষ্ট হয়ে গেছে, কাল রাতে কিছুতেই খুলতে পারেনি, তাই এই কাপড় পরেই ঘুমিয়ে পড়েছিল। রবি বের হতে হতে পূজাকে বলে অফিসে পৌঁছে গাড়ি পাঠিয়ে দেবে, কিন্তু পূজা বলে সে ট্যাক্সি বুক করে চলে যেতে পারবে। দরজা খুলতে গেলে খেয়াল করে লকটা ঠিকমতো কাজ করছে না। রবি দাদুকে ডাকতে শুরু করে, কিন্তু দাদু কোনো সাড়া দেয় না। পূজা বলে, আমি বলে দেবো ঠিক করিয়ে নিতে। তারপর রবি বেরিয়ে যায়। পথে তার মনে পড়ে একটা গুরুত্বপূর্ণ পেন ড্রাইভ বাড়িতে ফেলে গিয়েছে। ওটা নেওয়ার জন্য আবার ফিরে আসে। টেবিলের উপর থেকে পেন ড্রাইভটা নিতেই একটা চিৎকার ভেসে আসে। বাইরে এসে দেখে কবিতার সিঁড়ি থেকে নিচে পড়ে যাচ্ছে। নিচে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে। তারপর দাদু ভিতরে আসে। অ্যাম্বুলেন্স কল করে তারা কবিতাকে নিয়ে হসপিটালে যায়। মায়া চৌধুরী জিজ্ঞেস করে, পূজা কি ততক্ষণে বের হয়ে গিয়েছিল? রবি বলে, আসলে আন্টি দৌড়াদৌড়ি করতে গিয়ে পূজার কথা ভুলেই গিয়েছিলাম। মায়া চৌধুরী বলে, বুঝতে পারছি, কিন্তু কবিতা এত তাড়াতাড়ি ফিরে এলো কেন? রবি উত্তর দেয়, পূজা আসার আগে ওর সেক্রেটারি শীতলকে ফোন করেছিল। অর্গানাইজাররা নাকি মিথ্যে বলেছিল, তাই ও চলে এসেছে। আপনি তো জানেন ও মিথ্যা একদমই সহ্য করতে পারে না। মিস্টার চৌধুরীর কাছে জানতে চাই কেসের কি অবস্থা। মিস্টার চৌধুরী বলে, আজকে তো কেবল প্রথম দিন, এখনও কিছু পাওয়া যায়নি। তবে আমি কমিশনের কাছে রিকোয়েস্ট করেছি এসিপি অবিনাশ বর্মাকে যেন পূজার কেসটা হ্যান্ডেল করতে দেয়। সিন অবিনাশের কাছে শিফট হয়। অবিনাশ একজন লোককে একটা ফোন দিয়ে বলে, আমাকে স্যাম পাঠিয়েছে। লোকটা অবিনাশকে ভিতরে আসতে দেয়। বসের কাছে যাওয়ার আগে ভালোভাবে তাকে চেক করে। অবিনাশ ভিতরে গিয়ে 200 পিস নেশার ট্যাবলেটের ডিল করে। ড্রাগ ডিলার বলে, রেফানল লাগবে? একটা ট্যাবলেট দিলেই 6 ঘন্টার জন্য মেয়ে বেহুশ হয়ে যাবে, তারপর যা খুশি তাই করতে পারবে। অবিনাশ নাকচ করে দিয়ে বাইরে চলে আসে। বাইরে দাঁড়িয়ে একটা কল করে। অবিনাশের দেওয়া সেই টাকার ব্যাগে ফোনটা বেজে ওঠে। ফোন রিসিভ করতেই একটা ধামাকা হয়। বাকি পুলিশ ফোর্সও সেখানে হাজির হয়ে যায়। ধাওয়া পাল্টা ধাওয়ার পর পুলিশ 3 জনকে জীবিত ধরতে সক্ষম হয়। 2 জনকে গ্রেফতার করলেও ড্রাগ ডিলারকে মারতে মারতে বলে, রেপ করার জন্য ড্রাগ বেচাকেনা করিস, তাই না? ড্রাগ ডিলার বারবার তাকে অ্যারেস্ট করার জন্য বলতে থাকে, কিন্তু অবিনাশ তাকে ছেড়ে দিয়ে চলে যেতে বলে। একটু সামনে এগোতেই এনকাউন্টার করে দেয়। তখনই
কমিশনার তাকে ফোন দিয়ে কার্যালয়ে আসতে বলে। কমিশনার ফোন রেখে সামনে বসা মিস্টার চৌধুরীকে প্রশ্ন করে, এত এত অফিসার থাকতে অবিনাশ বর্মাই কেন? সে তো আজ পর্যন্ত কোনো রুলস ফলো করেনি। মিস্টার চৌধুরী বলে, আমি অবিনাশের 3-4টা কেস হ্যান্ডেল করেছি। ওর ন্যায় বিচার করার উপায় ভিন্ন। আমি শুধু চাই আমার মেয়ের খুনিকে খুঁজে বের করুক। তাদের কথার মাঝে অবিনাশ চলে আসে। কমিশনার তাকে বলে, পূজা চৌধুরীর কথা তো জানোই, আমরা চাইছি কেসটা তুমি হ্যান্ডেল করো। অবিনাশ জানতে চাই এটা কি মাদকের সাথে যুক্ত, অর্থাৎ অবিনাশ নার্কোটিক্স ডিপার্টমেন্টের সদস্য। কমিশনার বলে, না, এখন পর্যন্ত মার্ডার মনে হচ্ছে। অবিনাশ বলে, স্যার, আমি অলরেডি একটা কেসের উপর কাজ করছি, আমার পক্ষে সম্ভব নয়। কমিশনার কিছু বলতে গেলে জাস্টিস চৌধুরী তাকে থামিয়ে দেয়। বসা থেকে উঠে অবিনাশকে উদ্দেশ্য করে বলে, আমি সারা জীবন একজন সৎ বিচারক হিসেবে নিজের কর্তব্য পালন করেছি, কখনো অন্যায়ের সামনে মাথা নত করিনি। সমাজের প্রতি আমার যে কর্তব্য ছিল সেটা আমি নিষ্ঠার সাথে পালন করেছি। এখন আমার প্রতি তোমাদের যে কর্তব্য সেটা পালন করা উচিত। অবিনাশ কমিশনারকে বলে, স্যার, আমি অন্য ডিপার্টমেন্টের। আমি যদি এই ডিপার্টমেন্টের কেসে নাক গলাই তাহলে অনেকেই সেটা পছন্দ করবে না। আমি যদি এই ঝামেলায় জড়িয়ে যাই তাহলে কেস সলভ করব কিভাবে? কমিশনার অবিনাশকে আশ্বস্ত করে বলে, এমন কিছুই হবে না, কারণ তোমাকে একটা আলাদা টিম দেওয়া হবে যার উপর তোমার পুরো কন্ট্রোল থাকবে। সেই টিম শুধুমাত্র এই কেসের উপরেই কাজ করবে। তুমি তোমার খুশি মতো কাজ করতে পারো, কিন্তু ফলাফল সেটাই হবে যেটা আমরা দেখতে চাই, অর্থাৎ যে কোনো মূল্যে খুনিকে খুঁজে বের করবে। অবিনাশ বাইরে বের হতেই মিডিয়া তাকে ঘিরে ধরে, কিন্তু সে তাদের কোনো প্রশ্নের জবাব না দিয়ে সেখান থেকে চলে যায়। আজ মঙ্গলবার, ইনভেস্টিগেশনের প্রথম দিন ছিল। 3জন অফিসার অবিনাশের সাথে দেখা করতে আসে। 3জন অফিসারের সাথে যে কনস্টেবল ছিল তার নাম জাবেদ শেখ। বাকি 3জনের মধ্যে একজনের নাম হলো রাজ, অন্যজন অমিত এবং শেষজন সঞ্জনা। পরিচয় পর্ব শেষে তারা কাজে নেমে পড়ে। সঞ্জনা অবিনাশকে পোস্টমর্টমের ব্রিফিং দিচ্ছিল। ভিকটিমের নাম পূজা চৌধুরী, বয়স 29 বছর, অবিবাহিত। মৃত্যুর কারণ মাথায় আঘাত লাগা। ক্রাইম সিনে কোনো ধরনের মার্ডার ওয়েপেন পাওয়া যায়নি, কিন্তু মাথায় ক্ষতস্থানে কপারের পার্টিকেলস পাওয়া গেছে, অর্থাৎ যেটা দিয়ে মার্ডার করা হয়েছিল সেটা শক্ত এবং ধাতু দিয়ে তৈরি ছিল। অবিনাশ মৃত্যুর সময় জানতে চাইলে সঞ্জনা বলে, পরীক্ষক বলেছে পূজার মৃত্যু 17 তারিখ শনিবার সকাল 10টা থেকে 12টার মাঝে হয়েছে। লাশ পাওয়া গিয়েছে রবিবার সকাল 8টায় খড়গপুরের একটি ট্রাকিং স্পটে পড়েছিল। ক্রাইম সিনে ট্রাকারদের যাতায়াতের কারণে প্রমাণ নষ্ট হয়ে গিয়েছে। তারা লাশের ছবিগুলো পর্যবেক্ষণ করতে শুরু করে। রিপোর্ট পড়ে জানতে পারে মাথায় একটা মাত্র আঘাত করা হয়েছে এবং সেটাও উপর থেকে নিচে করা হয়েছে, অর্থাৎ খুনি পূজার থেকে শক্তিশালী এবং লম্বা, নয়তো উঁচুতে দাঁড়িয়েছিল। অবিনাশ একটা ছবি দেখে বলে, কাঁধের আঘাত দেখে মনে হচ্ছে মারা যাওয়ার পর বেশ কয়েক ঘন্টা উপর হয়ে পড়েছিল, কিন্তু বডি তো চিত অবস্থায় পাওয়া গেছে। লাশের আশেপাশের কোথাও রক্তের ছিটা পাওয়া যায়নি, কিন্তু যেভাবে আঘাত করা হয়েছে তাতে রক্ত খুনির পোশাকসহ আশেপাশে ছড়িয়ে পড়ার কথা, অর্থাৎ পূজাকে অন্য কোথাও খুন করে লাশ এখানে ফেলে যাওয়া হয়েছে। মারা যাওয়ার 2 ঘন্টার ভেতর বডি শক্ত হওয়া শুরু করে এবং এটা পরবর্তী 8 থেকে 10 ঘন্টা পর্যন্ত চলতে থাকে। খুনি পা ধরে বডি উঠানোর সময় হাঁটুর লিগামেন্টগুলো ছিঁড়ে গিয়েছিল। ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি, তাই পূজাকে যেই খুন করে থাকুক সেটার পেছনে সলিড কোনো মোটিভ ছিল। লাশ খুব সম্ভবত গাড়িতে করে পাহাড়ের উপরে নিয়ে যাওয়া হয়েছিল। অনেক ট্রেকার্স সেখানে বেড়াতে যায়, তাই গ্রামবাসীরা অতটা কেউ খেয়াল করেনি। কিন্তু খুনি কেন লাশ শক্ত হওয়া পর্যন্ত দেরি করলো? হয়তো তাৎক্ষণিকভাবে লাশ সরানো সম্ভব হয়নি। মিটিং শেষে অবিনাশ এবং রাজ ক্রাইম সিনে পৌঁছায়। অবিনাশ জহুরি চোখে চারিপাশটা ভালোভাবে পর্যবেক্ষণ করতে থাকে। সেখান থেকে সরাসরি পূজার বাড়িতে চলে আসে। পূজার বাবা জাস্টিস চৌধুরীকে প্রশ্ন করে, পূজা মারা যাওয়ার 72 ঘন্টা আগে যা যা হয়েছিল সেগুলো কেসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মিস্টার চৌধুরী বলেন, শুক্রবার সন্ধ্যায় হঠাৎ পূজা বলল কবিতার বাসায় যাবে। একটু রাত হয়ে যাবে ভেবে পরের দিন যেতে বলেছিলাম, কিন্তু ও জোর করে তখনই চলে গেল। মিসেস চৌধুরী বলে, শনিবার আমার কেমন যেন ভালো লাগছিল না। আমি পূজাকে ফোন করেছিলাম, কিন্তু কল গেল না। আমি কবিতাকেও কল করেছিলাম, ওর ফোনেও কল যাচ্ছিল না। আমি ভেবেছিলাম 2 জন মনে হয় একসাথে আছে। পরের দিন অর্থাৎ রবিবার আমি আবার কল করলাম, ওর ফোন বাজছিল কিন্তু রিসিভ করেনি। কবিতাকে কল দিলে ওর ফোন নট রিচেবল ছিল। পরে কবিতার বাসার ল্যান্ডলাইনে ফোন করে জানতে পারলাম কবিতা আইসিইউতে, কিন্তু পূজা তার সাথে নেই, শনিবার থেকেই মিসিং। আমরা দ্রুত থানায় মিসিং রিপোর্ট লিখিয়েছিলাম। আমি পাগলের মতো পূজাকে কল দিতে শুরু করলাম। একটু পর ওই বাচ্চা ছেলেরা ফোন রিসিভ করে বলল,
যেই মেয়েটার ফোন সে মারা গিয়েছে। মিসেস চৌধুরী নিজেকে সামলাতে না পেরে কাঁদতে শুরু করে। একমাত্র সন্তানের মৃত্যুতে বাবা মায়ের কেমন অবস্থা হয় তা শুধু ওই বাবা এবং মাই জানে। অবিনাশ জানতে চাই পূজার কোনো বয়ফ্রেন্ড ছিল কিনা, বেস্ট ফ্রেন্ড কে ছিল এবং বাড়ি থেকে বের হওয়ার সময় কি পরেছিল। মিসেস চৌধুরী বলে, আমার জানা মতে তার কোনো বয়ফ্রেন্ড ছিল না, আর কবিতা ওর বেস্ট ফ্রেন্ড ছিল। সেদিন বাড়ি থেকে বের হওয়ার সময় সাদা টপ এবং নীল কালারের প্যান্ট পরা ছিল। সাথে সবসময় ব্যবহার করার জন্য 2টা ডায়মন্ডের কানের দুল এবং একটা সলিটারি রিং ছিল। রাজ বলে, কিন্তু ম্যাম আমরা তো কোনো জুয়েলারি পাইনি। অবিনাশ জানতে চাই তারা বাদে বাড়িতে আর কে কে আছে। মিস্টার চৌধুরী বলেন, আমার বন্ধুর ছেলে ঋষভ বিগত 5 মাস ধরে এখানে আছে, সাথে তার ফিয়ন্সে কিয়া। অবিনাশ ঋষভের কাছে জানতে চাই পূজার সাথে তার সম্পর্ক কেমন ছিল। ঋষভ জানায় তারা মাঝে মাঝে একসাথে কফি খেতে যেত অথবা বাড়িতে বসেই মুভি দেখত, এতটুকুই। অবিনাশ আরও জানতে চাই শনিবার ঋষভ কোথায় ছিল। ঋষভ বলে, শুক্রবার রাত থেকেই আমি আমার বন্ধু নিখিলের বাড়িতে ছিলাম ওর জন্মদিন উপলক্ষে। পরের দিন সরাসরি এই বাড়িতে চলে এসেছিলাম। অবিনাশ বলে, আর কিয়া সে কোথায় ছিল? ঋষভ উত্তর দেয়, কিয়া জেটল্যাগের কারণে বাড়িতেই ঘুমাচ্ছিল। ও অল্প কিছুদিন হলো এখানে এসেছে। তাদের কথার মাঝে কিয়া চলে আসে। ঋষভ অবিনাশের সাথে কিয়ার পরিচয় করিয়ে দেয়। অবিনাশ সেইখান থেকে সরাসরি কবিতার বাসায় চলে আসে। বাড়িতে শুধু কাজের লোক দাদু ছিল। দাদু বলে, রবি সাহেব বের হয়ে যাওয়ার পর পূজা গোসল করতে গিয়েছিল, কিন্তু নেমে এসে আমাকে বলল ব্যাগের চেন ঠিক করে নিয়ে আসতে। আমি বললাম এক্ষুনি। পূজা বলল ব্যাগের ভিতর এমন কিছু আছে যেটা সে কবিতাকে দেখাবে। তারপর দাদু ব্যাগ ঠিক করতে বাড়ি থেকে 5-10 মিনিট দূরে টিপটপ নামের একটা শপে গিয়েছিল। ফিরে এসে কারোর চিৎকার শুনে দৌড়ে ভিতরে এসে দেখে কবিতা সিঁড়ি বেয়ে নিচে পড়ে যাচ্ছে। কবিতা অর্ধেক সিঁড়ি পর্যন্ত পৌঁছালে পেছন পেছন রবিও বের হয়ে এসেছিল। কবিতার এই অবস্থা দেখে রবি অনেক ভয় পেয়ে গিয়েছিল। তারপর অ্যাম্বুলেন্স কল করে কবিতাকে নিয়ে হসপিটালে যায়। রাতে বাড়ি ফিরে তাদের পূজার কথা মনে পড়ে। রবি বলে, পূজা মনে হয় পুনে চলে গিয়েছে, ও তো আর জানে না কবিতা ফিরে এসেছিল। দাদু উত্তর দেয়, কিন্তু পূজার ব্যাগ তো আমার কাছে, সে পুনে যাবে কিভাবে। তারা দাদুর কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। 4 জন অবিনাশের বাসায় এসে কেসের অগ্রগতি নিয়ে আলোচনা করতে থাকে। টিপটপ শপে খোঁজ নিয়ে জানা গেছে দাদু সকাল 10:15-র দিকে সেখানে গিয়েছিল। শুক্রবার রাতে পূজা নিজের বাসায় কল করে মায়ের সাথে কথা বলেছিল। শনিবার সকালে কোনো কল আসেনি। 9:40 পূজা তার কলিগ টিচারের সাথে তার এঙ্গেজমেন্ট নিয়ে 7 মিনিট কথা বলেছিল। কবিতার বাসার ল্যান্ডলাইনে শুক্রবার রাতে 7টা কল এসেছিল। সবগুলো কবির পার্টির নেতাদের কল ছিল, অস্বাভাবিক কিছুই ছিল না। শনিবার সকালে 2টো ফোন এসেছিল। 8:30টায় মুদির দোকান থেকে দাদুর কাছে, আর পরে একটা বুথ থেকে 30 সেকেন্ডের জন্য কল এসেছিল। তারপর 10:50-এ অ্যাম্বুলেন্স কল করা হয়েছিল। অবিনাশ ফোন বুথের লোকেশন জানতে চাইলে অমিত বলে, আমি ভেবেছিলাম রং নাম্বার, তাই লোকেশন ট্রেস করিনি। অমিতের কথা শুনে অবিনাশ ভীষণ রেগে যায়। যত তাড়াতাড়ি সম্ভব লোকেশন বের করতে বলে। একটা বোর্ডে প্রতিটা ঘটনার সময়সহ লিখে মেলানোর চেষ্টা করছিল, কিন্তু কিছুতেই কিছু মিলছিল না। কি এমন হয়েছিল যে গোসল ছাড়াই বাসি কাপড়েই পূজাকে বের হয়ে যেতে হলো? ইনভেস্টিগেশনের দ্বিতীয় দিন অর্থাৎ বুধবার অবিনাশ রাজকে নিয়ে হসপিটালে আসে রবির সাথে দেখা করতে। ডক্টর অবিনাশকে নিয়ে কবিতার কেবিনে আসে। রবি তখন কোনো একটা কাজে বাইরে ছিল। ডক্টর কথায় কথায় জানায় কবিতা সব শুনতে এবং বুঝতে পারে, শুধু রেসপন্স করতে পারে না। ডক্টর তাকে কেবিনে রেখে চলে যায়। তখনই রবি ক্যাবিনে আসে। অবিনাশ নিজের পরিচয় দিলে রবি আস্তে আস্তে খারাপ ব্যবহার করা শুরু করে। অবিনাশ তাকে ঠান্ডা মাথায় হুমকি দেয়। কবিতাকে নরম গলায় বলে, আমার মা বলেন সুন্দর কবিতা কখনো অপূর্ণ থাকে না। তার কথা শুনে কবিতা হালকা রেসপন্স করে। এটা দেখে রবিও নরম গলায় বলে বাইরে এসে কথা বলতে। তারা রবির কাছ থেকে সবকিছু বিস্তারিত শোনে। তার বক্তব্য দাদুর সাথে মিলে যাচ্ছিল। রাজ রবিকে প্রশ্ন করে, আপনি বুঝলেন কিভাবে চিৎকারটা কবিতার ছিল? পূজারও তো হতে পারে। রবি মুচকি হেসে বলে, কবিতা আমার ওয়াইফ, পেছন থেকে ও চুল জামা এসব দেখেও আমি চিনতে পারি। তারা বিদায় নিয়ে চলে যায়। বাইরে আসলে রাজ বলে, পুরনো একটা কেসের ব্যাপারে অমিত এবং আমাকে একটা জায়গায় যেতে হবে। অবিনাশ বলে, ঠিক আছে, তাহলে আজকে সন্ধ্যায় আর দেখা করছি না, বাকিদেরও জানিয়ে দিও। এদিকে পুলিশ স্টেশনে ঋষভ আসে অবিনাশের সাথে দেখা করতে। অবিনাশ না থাকায় অমিত এবং সঞ্জনা তার সাথে কথা বলতে আসে। ঋষভ পূজার বন্ধুদের তথ্য এবং জুয়েলারির ছবি নিয়ে এসেছিল। সঞ্জনা তাকে একটা কাগজে নিজের নাম এবং ফোন নাম্বার লিখতে বলে, যাতে পরে তার সাথে যোগাযোগ করতে সহজ হয়। ঋষভ নিজের ডিটেলস কাগজটায় লিখে চলে যায়।
অবিনাশ বাড়ি পৌঁছে দেখে সঞ্জনা বাইরে অপেক্ষা করছে। আসলে তাকে কেউ বলেইনি আজকে মিটিং ক্যান্সেল। অবিনাশ তাকে ভিতরে এসে বসতে বলে। কফি খেতে খেতে তারা কেসটা নিয়ে ডিসকাস করতে শুরু করে। সঞ্জনা বলে পূজার রুম থেকে তেমন কিছুই পাওয়া যায়নি। আইটি সেল জানিয়েছে পূজা 7 মাস আগে লাস্ট ডেটে গিয়েছিল। অবিনাশ বলে যেহেতু পূজা ট্যাক্সি নিয়ে যায়নি, অবশ্যই পায়ে হেঁটে গিয়েছিল। আশেপাশের কফি শপ এবং শপিং মলগুলো চেক করো। সঞ্জনা কাপটা রাখতে গেলে অবিনাশের ওয়াইফ এবং মেয়ের একটি ছবি পড়ে যায়। আমরা জানতে পারি অবিনাশের ওয়াইফ তাকে ছেড়ে চলে গিয়েছে, অন্য জায়গায় বিয়েও করেছে। তার মেয়ে মায়ের সাথেই থাকে, বর্তমানে লন্ডনে আর্কিটেকচারের পড়াশোনা করছে। সঞ্জনা চলে গেলে অবিনাশের মা তাকে কল করে। মায়ের সাথে কথা শেষ করে একা একা বসে ড্রিঙ্ক করতে থাকে। অবিনাশ অফিসে আসলে সঞ্জনা জানায় মিসেস চৌধুরী কনফার্ম করেছে ওই দিন সব আত্মীয় স্বজনরাই ফোন করেছিল। রাজ এসে রবির বিল্ডিংয়ের এন্ট্রি বইয়ের ফটোকপি দেখিয়ে বলে ওই দিন রবি খান্নার বাড়িতে কেউ আসেনি। পূজা যদি বাড়িতে থাকতো তাহলে কবিতার চিৎকার শুনে অবশ্যই নিচে আসতো, যদি না সে কানে কম শুনতো। অবিনাশ বলে অথবা মারা না যেত। পূজাকে কেউ বের হতে দেখেনি, কারণ সে অলরেডি মারা গিয়েছিল। খুনটা রবিই করেছে, কারণ দাদু তখন বাসায় ছিল না। রাজকে রবির কল ডিটেলস দিতে বলে। সব ঠিক থাকলেও সকাল 10:25 সিল্ক রুট লাউঞ্জ বারে কল দিতে দেখে তাদের কিছুটা সন্দেহ হয়। শনেশ্বর সিং নামের একজন লোককে ওই দিন 8 বার কল দেওয়া হয়েছিল। অবিনাশ শনেশ্বরের ডিটেলস বের করতে বলে। তার সাথে বারের কোনো কানেকশন থাকলে শনেশ্বরের ফোন টেপ করতে বলে। রাজ এবং অমিতকে বারে পাঠিয়ে দিয়ে অবিনাশ এবং সঞ্জনা কবিতার বাসায় চলে যায়। হত্যার আগের দিন রাতে পূজা যে রুমে ঘুমিয়েছিল সেই রুমটা চেক করে তেমন কিছুই পায় না। পাশের রুমটা কবিতা এবং রবির ছিল। সেই রুমে গিয়ে ভালোভাবে পর্যবেক্ষণ করে সেখানেও কিছু পায় না। নিচে এসে দাদুকে প্রশ্ন করে বাড়ি থেকে ওই দিন ভারী কোনো জিনিস যেমন ট্র্যাঙ্ক বা ল্যাম্প এমন কিছু মিসিং আছে কিনা। দাদু বলেন মনে হয় না, আর থাকলেও আমি জানি না, তবে ভারতী বলতে পারবে। ভারতী প্রতিদিন সকাল 10টায় এসে রাত 8টায় চলে যায়, শুধু শনিবার দুপুর 2টার সময় আসে। কবিতার অ্যাক্সিডেন্টের পর রবি তাকে কিছুদিনের ছুটি দিয়েছে। দাদুর কাছ থেকে ভারতের বাসার অ্যাড্রেস কালেক্ট করে নেয়। অন্যদিকে হসপিটালে কবিতা তার আঙ্গুল নাড়িয়ে রেসপন্স করছিল। খবর পেয়ে রবি দ্রুত হসপিটালে পৌঁছায়। ডক্টর বলে আমি বলেছিলাম না কবিতা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুশি না। রবি বলে না না, এমন কিছু না, আমি অতিরিক্ত আশাবাদী হতে যাচ্ছি না। রাজ এবং অমিত বের করে ফেলে শনেশ্বর সিং ওই বারে কাজ করত। আইটি সেলে কল দিয়ে দ্রুত শনেশ্বরের ফোন ট্যাপ করতে বলে। সঞ্জনা ভারতীর সাথে দেখা করার জন্য তার বাসায় পৌঁছে যায়। রাজ এবং অমিত শনেশ্বরকে খুঁজতে সেই বারে চলে আসে। রাজ ওয়েটারকে 1 বোতল রাম গিফট করে কথার ছলে ফাঁসিয়ে শনেশ্বরের তথ্য বের করে ফেলে। শনেশ্বর ওই বারের বাউন্সার ছিল, তাকে সবাই সানি নামে চেনে। তারা ওইখান থেকে বের হতেই ওয়েটার সানিকে কল করে বলে দেয় 2 জন পুলিশ অফিসার তাকে খুঁজছিল। সানি প্রবীণ নামের একজন লোককে ফোন দিয়ে বলে তোকে আগেই বলেছিলাম জুয়েলারিগুলো কয়েকদিন পরে বেচতে, তুই এখন থেকে বেচা শুরু করে দিয়েছিস। প্রবীণকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে ফোন রেখে দেয়। শ্রীকান্ত নামের একজনকে কল দিয়ে বলে পুলিশ আমার পিছু পড়ে আছে। গোপাল মনে হয় ইরফান ভাইয়ের টাকা পরিশোধ করেনি, ওর টাকার গ্যারান্টি আমি নিয়েছিলাম, তুই তাড়াতাড়ি ব্যাংককের ফ্লাইট বুক করে দে। শ্রীকান্ত বলে তুই কোনো চিন্তা করিস না, আমি এখনই ফ্লাইট বুক করছি, প্লেনে ওঠার আগে আমরা দেখা করব, আর তোর ডলারগুলো আমার কাছে আছে। অন্যদিকে সঞ্জনা ভারতীকে নিয়ে পুলিশ স্টেশনে আসে। অবিনাশ খুবই নম্রতার সাথে জিজ্ঞেস করে ভারতী, আপনি যখন শনিবারে রবি খান্নার বাসায় পৌঁছেছিলেন তখন কি হয়েছিল? ভারতী বলে আমি সেদিন 3টার দিকে রবি স্যারের বাসায় গিয়েছিলাম। আমি লিফট থেকে বের হতেই দেখি একটা লোক বড়সড় একটা বস্তা কাঁধে নিয়ে বের হয়ে চলে গেল। বাসায় দাদু ছিল না, তাই আমি ওয়াচম্যানকে কল করেছিলাম। ওয়াচম্যান কল রিসিভ না করলে আমি রবি স্যারকে কল করি। রবি স্যার বলে চিন্তার কোনো কারণ নেই, লোকটাকে সেই পাঠিয়েছে। ভারতীকে লোকটার স্কেচ আঁকার জন্য নিয়ে যায়। এরই মাঝে রাজ এসে অবিনাশকে সানি এবং শ্রীকান্তের কনভারসেশনের ব্যাপারে জানায়। অবিনাশ বলে সানিকে ট্র্যাক করে ওকে ধরে নিয়ে এসো। অমিত জানায় সানির ফোন ট্র্যাক করা পসিবল হচ্ছে না, খুব সম্ভবত সিম ভেঙে ফেলেছে। স্কেচ আর্টিস্ট ভারতের বর্ণনা অনুসারে সানির ছবি এঁকে ফেলে। স্পেশাল ক্রাইম ইউনিট সানি এবং শ্রীকান্তকে ধরার প্ল্যান বানায়। অন্যদিকে ইরফান ভাই সানিকে ধরার জন্য শ্রীকান্তকে কিডন্যাপ করে নেয়। শ্রীকান্তকে দিয়ে সানিকে কল করে ভোর 6টার জায়গায় 4টায় দেখা করতে বলে। অবিনাশ 6 জনের টিম নিয়ে শ্রীকান্ত এবং সানির অপেক্ষা করতে থাকে। সবই ঠিক ছিল, কিন্তু পুলিশ সানিকে গ্রেফতার করার আগেই ইরফান ভাইয়ের লোকেরা গোলাগুলি শুরু করে দেয়। শ্রীকান্ত একটা গুলি খেয়ে নিচে পড়ে যায়।
পুলিশ সানিকে কোনো মতে ধরে গাড়িতে উঠালেও সানি খেয়াল করে শ্রীকান্ত মারা যায়নি। সে তার কলিজার বন্ধুকে একা ছাড়বে না, তাই পুলিশ অফিসারকে আঘাত করে গাড়ি থেকে নেমে পড়ে। সানিকে নিয়ে যেতে অবিনাশ তার কাছে আসে। অবিনাশের গুলিতে ইরফান ভাই মারা পড়ে, কিন্তু তার গ্যাংয়ের অন্য একজনের গুলি সরাসরি সানির মাথায় এসে লাগে, আর একটা গুলি অবিনাশের বুকে আঘাত করে। পাল্টা গুলিতে সেই গ্যাং মেম্বারও মারা যায়। অবিনাশ জোর করে হসপিটাল থেকে ডিসচার্জ হয়ে আবার কাজে নেমে পড়ে। অমিতকে বলে জাভেদকে কল করে শোনো তারা কত দূর, রবি খান্নাকে নিয়ে আসতে বলেছিলাম। অমিত জানায় শ্রীকান্ত পূজাকে চেনে না, কিন্তু আমরা সানির ফোন চেক করে প্রবীণ নামের একজন জুয়েলারের নাম্বার পেয়েছি। এখন দেখার বিষয় তার কাছে পূজার জুয়েলারিগুলো আছে কিনা। অবিনাশ বলে প্রবীণের কাছে জুয়েলারিগুলো পাওয়া গেলে রবি খান্নার সাথে সরাসরি একটা লিঙ্ক পাওয়া যাবে। প্রবীণ নিশ্চয়ই জুয়েলারিগুলো সানির কাছ থেকে কিনেছিল, আর সানিকে ডেকেছিল রবি খান্না। রবি আসলে অবিনাশ তার কাছে তাদের কথোপকথন রেকর্ড করার অনুমতি চায়। এরপর তাকে প্রশ্ন করে, আপনার বাসায় একজন মহিলা কাজ করে, ভারতী, আপনি তার কথা আমাদের বলেননি কেন? রবি উত্তর দেয়, মনে ছিল না, ভুলে গিয়েছিলাম। আর কিছু? অবিনাশ বলে ভারতী কনফার্ম করেছে ওই দিন 3টার সময় সানি নামের একজন লোক আপনার বাসা থেকে একটা বস্তা কাঁধে করে নিয়ে গিয়েছিল, এবং লোকটা নাকি আপনার কথাতেই বাসায় এসেছিল। ওই বস্তায় কী ছিল? রবি একটু চুপ থেকে উত্তর দেয়, বই। সবাই তার উত্তরে একটু আশ্চর্য হয়। রবি বলে কবিতা অনেকদিন যাবৎ বইগুলো ওল্ড এজ হোমে দেওয়ার কথা বলছিল। সেদিন যখন কবিতা কোমায় চলে গেল তখন আমার মাথায় শুধু একটা জিনিসই ঘুরছিল, কবিতার শেষ ইচ্ছাটা পূরণ করতে পারলাম না, তাই আমি বারবার সানিকে কল করছিলাম। এইসব ফালতু কথার জন্য আমার সময় নষ্ট করবেন না। অবিনাশ সেই ওল্ড এজ হোমের নাম্বার চাই। রবি যেতে যেতে ইডিয়েট বলে গালি দেয়। রবির গালি শুনে অবিনাশ ভয়ঙ্করভাবে রেগে যায়। অবিনাশের হুঙ্কার শুনে রবিও ভয়ে চুপসে যায়। সেখান থেকে বের হয়ে আসার সময় বিড়বিড় করে বলে, এমএলএর সাথে বাজে ব্যবহার করে অনেক বড় ভুল করেছে, আমিও দেখছি সে কি করতে পারে। রবি চলে গেলে অমিত নাম্বারটা ডায়াল করে দেখে রবির দেওয়া ফোন নাম্বারটা ভুল। পরের দিন অর্থাৎ ইনভেস্টিগেশনের 5ম দিন শনিবার সকালে স্পেশাল ক্রাইম ইউনিটের 4 সদস্য বসে একসাথে ব্রেকফাস্ট করছিল। অমিত কথায় কথায় বলে, ইরফান ভাইয়ের গ্যাংয়ের সেই ছেলেটার চেহারা দেখে মনে হচ্ছিল ও প্রচুর ভয় পেয়েছে। তখনই অবিনাশের মাথায় একটা কথা ক্লিক করে, দাদু বলেছিল ম্যাডামের ভয় পাওয়া চেহারা দেখেছিলাম, আর রবি বলেছিল আমি পেছন থেকেও তার চুল দেখেও বলতে পারি সে আমার ওয়াইফ। অর্থাৎ কবিতা সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় না, নিচে নামার সময় পড়েছিল। হয়তো কবিতা পূজার লাশ দেখে ভয় পেয়ে নিচে নামছিল, তার মানে কবিতাও একজন সাক্ষী। সঞ্জনা বলে, কিন্তু কোমায় থাকা রোগী কিভাবে সাক্ষী হতে পারে? সিন শিফট হয় কমিশনার অফিসে। অবিনাশকে সানের এনকাউন্টারের জবাবদিহিতার জন্য ডাকা হয়েছে। ইরফান, সানিসহ আরও অনেক মানুষ মারা যাওয়ায় মিডিয়া ঘটনাটা নিয়ে তুলকারাম কাণ্ড বাঁধিয়েছে। অবিনাশ নিজের পক্ষে যুক্তি দেখাতে গেলে কমিশনার তাকে থামিয়ে দিয়ে বলে সে কেসটা ক্রাইম ব্রাঞ্চকে ট্রান্সফার করছে। অবিনাশ কেস সলভ করার জন্য আর মাত্র 2 দিনের সময় চায়, কিন্তু কমিশনার কোনোভাবেই রাজি হয় না। সেখান থেকে সরাসরি পূজার বাসায় চলে আসে। মিস্টার চৌধুরী বলে, আমি যদি কমিশনারকে বলে আর 2টা দিন সময় পাইয়ে দিই তাহলে কি কেস সলভ করতে পারবে? অবিনাশ বলে, আশা করছি পারবো। আমাদের আইনে কোনোভাবে কোমায় থাকা পেশেন্টের সাক্ষ্য কি গ্রহণযোগ্য? মিস্টার চৌধুরী বলে, যতদূর আমি জানি না। তাছাড়া কবিতা কোমায়, ও তোমার কী বা সাহায্য করতে পারবে? অবিনাশ বলে, আমি তারপরও কবিতার বয়ানটা নিতে যাচ্ছি। মিস্টার চৌধুরী বলে, ঠিক আছে, কিন্তু আমি রবির সাথে কথা বলার আগ পর্যন্ত তুমি কিছুই করবে না। কথা শেষ হতে অবিনাশ সেখান থেকে চলে যায়। রাতে টিমের সদস্যরা অবিনাশের বাড়িতে মিটিং বসায়। অবিনাশকে চিন্তিত দেখে অমিত জানতে চায় কোনো সমস্যা কিনা। অবিনাশ উত্তর দেয়, সবই ঠিক আছে, কিন্তু সময় মিলছে না। রবির বাড়িতে ফেরা, তারপর কবিতার বাড়িতে আসা, রবির পূজার উপর রেপ অ্যাটেম্প্ট করা, নিজের সেক্রেটারিকে ফোন করা, সব কিছু মাত্র 10 মিনিটে কিভাবে সম্ভব? যাই হোক, অনেক রাত হয়েছে, বাড়ি যাও। সেদিনের মতো সবাই যার যার বাড়িতে চলে যায়। পরের দিন অর্থাৎ ইনভেস্টিগেশনের 6ঠ দিন রবিবার সকালে মিস্টার চৌধুরী অবিনাশকে ফোন করে জানায়, আইনে কোনোভাবেই কোমায় থাকা পেশেন্টের সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। অবিনাশ বলে, ব্যাপারটা সাক্ষীর না, বয়ানের। মিস্টার চৌধুরী বলে, মাত্র 24 ঘন্টা সময় আছে তোমার। অবিনাশ রাজকে কল করে হসপিটালে আসতে বলে। পথে মিস্টার চৌধুরীর গাড়ি নষ্ট হয়ে যাওয়ায় সে একটা ক্যাবে করে হসপিটালে যাচ্ছিল। ফোনে কাউকে অবিনাশের কোমায় থাকা কবিতার টেস্টিমনি নেওয়ার ব্যাপারটা বলে। সেটা ট্যাক্সি ড্রাইভার শুনে ফেলে। গন্তব্যে পৌঁছে গেলে মিস্টার চৌধুরী নেমে যায়। তখন ট্যাক্সি ড্রাইভার একজন নিউজ চ্যানেলের অ্যাঙ্কারকে ডেকে কবিতার ব্যাপারে বলে দেয়। ব্যাস, সাথে সাথেই সেটা ব্রেকিং নিউজ হয়ে যায়। আনফর্চুনেটলি নিউজটা রবিও দেখে ফেলে।
অবিনাশ কবিতার কেবিনে আসে। ডক্টর তাকে মাত্র 10 মিনিট সময় দিয়েছে। অবিনাশ খুবই নরম গলায় কবিতার সাথে কথা বলতে থাকে। তাকে বলে যদি সে অবিনাশের কথা শুনতে পায় তাহলে যেন কোনো একটা ইশারা করে। সে নিজের মতো ওই দিনের ঘটনা কবিতাকে বলতে শুরু করে। শুক্রবার রাত 10টায় পূজা কবিতার বাসায় গিয়েছিল, কিন্তু সেখানে কবিতা ছিল না। বন্ধুর বাসা সেফ ভেবে সে রাতটা সেখানেই থেকে যায়। সুযোগ পেয়ে রবি পূজার উপর রেপ অ্যাটেম্প্ট করে। যখন পূজা চিৎকার করা শুরু করলো তখন রবি তাকে নৃশংসভাবে হত্যা করে। এতটুকু বলতেই সেখানে রবি উপস্থিত হয়। সে অবিনাশের উপর হামলা করে দেয়। রাস্তাকে অ্যারেস্ট করতে গেলে মিস্টার চৌধুরী এসে রবিকে ছেড়ে দিতে বলে। রবি কোনো মতেই পূজার টেস্টিমনি নিতে দিচ্ছিল না। পরে মিস্টার চৌধুরীর কথায় নিমরাজি হয়। অবিনাশ কবিতাকে বলে আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই, আপনি রাজি থাকলে আঙ্গুল উঠিয়ে হ্যাঁ বলুন। কবিতা তার আঙ্গুল উঠায়। অবিনাশ প্রশ্ন করে রবি পূজাকে মেরেছে কিনা, কিন্তু কবিতা আঙ্গুল উঠায় না। সে 3 থেকে 4 বার একই প্রশ্ন করে, কিন্তু কোনো সাড়া পায় না। পরে প্রশ্ন করে রবি আসার আগেই পূজা মারা গিয়েছিল কিনা। রবি হঠাৎ করে আবার অবিনাশের সাথে ঝামেলা করতে শুরু করে। কবিতা নিজের আঙ্গুল উঠায়, অর্থাৎ পূজা রবি আসার আগেই মারা গিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা কেউই দেখে না। তাদের চিৎকার চেঁচামেচিতে ডক্টর সবাইকে কেবিন থেকে বের করে দেয়। শেষ মুহূর্তে মিস্টার চৌধুরীও অবিনাশের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলে। অবিনাশ তার কেবিনে এসে পায়চারি করছিল। হঠাৎ দাঁড়িয়ে গিয়ে বলে শেষের প্রশ্নটা আগে করা উচিত ছিল, তাই না? রবি এই খুনের পেছনে আছে, কিন্তু ঠিক খুনি কিনা সেটা জানি না। কিছু একটা আমরা ডেফিনেটলি মিস করছি। পূজার ব্যাগ থেকে গুরুত্বপূর্ণ কিছুই পাওয়া যায়নি। তাহলে সে কবিতাকে কী দেখাতে যাচ্ছিল? সঞ্জনা বলে সেদিন পূজার ব্যাগ থেকে কিছু কাপড় এবং 3টা পেন ড্রাইভ পাওয়া গিয়েছিল। অমিত বলে সে দুটো চেক করেছে, তাতে গান ছিল। ফেইরি টেল লেখা পেন ড্রাইভটা বাচ্চাদের গল্প ভেবে চেক করেনি। অবিনাশ আরও একবার ভীষণ রাগ দেখায়। অমিতকে তৎক্ষণাৎ পেন ড্রাইভটা চেক করতে বলে। কনস্টেবল জাভেদ অবিনাশকে বলে 30 সেকেন্ডের কলটা যে ফোন বুথ থেকে এসেছিল সেই ফোন বুথের লোকেশন রবি খান্নার বাড়ির সামনে। অবিনাশ আরও একবার রবি খান্নার বাড়ির রেজিস্টার বুক চেক করে। হঠাৎ সে কিছু একটা নোটিস করে। কী নোটিস করে আমরা একটু পর জানতে পারবো। পুরো টিম পূজাদের বাড়িতে চলে আসে। সেখানে ঢুকতে ঢুকতে অবিনাশ অফিসার কবিরকে কল করে কিছু একটা বলে। পূজার বাড়িতে আগে থেকেই রবি, ঋষভ, কিয়া, মিস্টার ও মিসেস চৌধুরী উপস্থিত ছিল। অবিনাশ তাদের সবার ফোন সাইলেন্ট করে একটা বাস্কেটে রেখে দিতে বলে। অন্যদিকে অফিসার কবির রবি খান্নার বাড়িতে ফরেন্সিক টিম সহ পৌঁছে যায়। দাদু বারবার রবিকে কল করতে শুরু করে, কিন্তু রবির ফোন তখন সাইলেন্ট অবস্থায় বাস্কেটে পড়েছিল। অবিনাশ ঋষভকে প্রশ্ন করে শনিবার সকালে কোথায় ছিল। ঋষভ আবারও একই কথা বলে সে তার বন্ধু নিখিলের জন্মদিন উপলক্ষে তার বাসায় ছিল এবং শনিবার পূজাদের বাসায় ফিরে এসেছিল। অবিনাশ বলে তুমি সেখান থেকে রবি খান্নার বাসায় যাওনি? ঋষভ সাফ সাফ না বলে দেয়। অমিত তার কাছ থেকে নিখিলের নাম্বার নিয়ে কল করতে বাইরে যায়। ফিরে আসার সময় রবি খান্নার বাড়ির ওয়াচম্যান মোহনকে সাথে নিয়ে আসে। অবিনাশ ওয়াচম্যানের কাছে জানতে চায় সেদিন রবি খান্না বাদে আর কে তার বাসায় গিয়েছিল। মোহন ঋষভকে দেখে বলে এই সাহেব গিয়েছিল। ঋষভ বারবার না বলতে থাকে। অবিনাশ বলে আপনি যদি সকাল 10টার দিকে রবি খান্নার বাসায় গিয়েই থাকেন তাহলে মিথ্যে বলছেন কেন? ঋষভ বলে কিন্তু আমি তো ওইখানে যাইনি। অমিত বলে ওঠে কিন্তু আপনি তো রেজিস্টারে সাইন করেছেন। ঋষভ জানতে চাই কোথায় তার সাইন। অমিত সুখবীর নামের একজনের সাইন দেখালে ঋষভ বলে আমার নাম ঋষভ, সুখবীর না। তখন অবিনাশ বলে কিন্তু উপরে যে সুখবীর বিল্ডিংয়ে প্রবেশ করেছিল আর যে সকালে বিল্ডিং থেকে বের হয়েছে তাদের দুজনের সাইন আলাদা আলাদা, আর নিচের সাইনটা আপনার সাথে মিলে যায়। ঋষভ বলে আপনি কিভাবে জানলেন আমার হাতের লেখা কেমন? মনে আছে সঞ্জনা ঋষভকে তার নাম এবং ফোন নাম্বার লিখতে বলেছিল? সেই কাগজটা দেখিয়ে বলে এটা আপনি আমার সামনে লিখেছিলেন। অমিত বলে হ্যান্ডরাইটিং এক্সপার্ট এটা কনফার্ম করেছে 2টা হাতের লেখাই একজনের। ঋষভ স্বীকার করে সে রবি খান্নার বাসায় গিয়েছিল। সে এই ঝামেলায় জড়াতে চায় না বলেই ভুল নাম লিখেছিল। অবিনাশ তাকে প্রশ্ন করে কিন্তু তুমি তো পরের দিন জানতে পারলে পূজা মারা গিয়েছে, তাহলে? ঋষভ বলে আমার মন থেকে বলছিল কিছু একটা ঠিক নেই। তাছাড়া এখানে টাইম ভুল আছে। আপনি বলেছিলেন রবি সকাল 10টা 20 মিনিটে ফ্ল্যাটে এসেছিল, আর আমার বের হওয়ার সময় সকাল 10টা 25 মিনিটে। আসলে আমি গিয়েছিলাম ঠিকই, কিন্তু না দেখা করে চলে এসেছি। অবিনাশের কাছে অফিসার কবির ফোন করে। তারা ল্যাম্পে, টেবিলের কোনায়, ফ্লোরে এবং বিছানার ম্যাট্রেসে রক্তের দাগ পেয়েছে। অবিনাশ ফোন রেখে মোহনকে বলে ওই দিন কী হয়েছিল বলো। মোহন বলে ওই দিন অন্য একজন ওয়াচম্যান হুসাইন ভাই অসুস্থ থাকায় আমার একাই সব কাজ দেখতে হচ্ছিল। উপরন্তু 2-3টা ফ্ল্যাটে কাজ চলছিল। মিস্ত্রি, কাঠমিস্ত্রি সহ অন্যান্য অনেকেই আসছিল।
তাদের জন্য গেটও খুলতে হচ্ছিল, আবার রেজিস্টারে এন্ট্রিও আমাকেই করতে হচ্ছিল। শনিবার সকালে এই স্যার যখন বের হচ্ছিল তখন আমি তাকে এন্ট্রি করতে বললে সে আমাকে বেশ কথা শুনিয়েছিল, এই জন্যই আমার মনে আছে। অবিনাশ মোহনকে বাইরে পাঠিয়ে দেয়। সে ঋষভকে বলে, তুমি সেদিন পূজার সাথে এই জন্যই দেখা করতে গিয়েছিলে, কারণ তোমার আর পূজার অ্যাফেয়ার চলছিল। ঋষভ এইবারও অসম্মতি জানায়। পূজা এবং ঋষভের অ্যাফেয়ারের কথা শুনে কিয়া কাঁদতে শুরু করে। অবিনাশ বলে, আমরা তোমার আর পূজার সব ইমেল পড়েছি। পূজা তোমার সাথে কথা বলার জন্য আলাদা একটা ইমেল তৈরি করেছিল, সেটা না ফোনে ছিল না ল্যাপটপে, কিন্তু আইপি অ্যাড্রেস একই ছিল। ঋষভ বলে, মানছি পূজার সাথে আমার অ্যাফেয়ার ছিল, কিন্তু এটা কোনো অপরাধ না। অবিনাশ রেগে গিয়ে বলে, অপরাধ এইটা যে তুমি সকালে রবি খান্নার বাসায় গিয়ে পূজাকে নৃশংসভাবে হত্যা করেছো। ঋষভ কাঁদতে কাঁদতে বলে, আমি পূজাকে খুন করিনি। যতক্ষণে আমি ফ্ল্যাটে পৌঁছেছিলাম পূজা অলরেডি মারা গিয়েছিল। মিস্টার চৌধুরী নিজেকে কন্ট্রোল করতে না পেরে ঋষভের উপর হামলিয়ে পড়ে। সবাই কোনো মতে তাদের আলাদা করে। ঋষভ বলতে শুরু করে, আমার আর পূজার অ্যাফেয়ার চলছিল, কিন্তু আমি সিরিয়াস ছিলাম না। হঠাৎ কিয়া কানাডা থেকে চলে আসলে শুক্রবার আমাদের ঝগড়া হয়। পূজা বলছিল সে বিয়ে করতে চায় এবং আমাদের অ্যাফেয়ারের কথা সবাইকে জানিয়ে দেবে। পূজা রাগ করে কবিতার বাসায় চলে যায়। পরে আমি জানতে পারি কবিতা বাসায় নেই। আমি ভেবেছিলাম পূজার সাথে একবার কথা বলা উচিত, এই জন্যই আমি শনিবার সকালে পূজার সাথে দেখা করতে গিয়েছিলাম। দরজা আগে থেকেই খোলা ছিল, বাসায় কেউ ছিল না। আমি পূজাকে খুঁজতে খুঁজতে কবিতার রুমে উকি দিয়ে দেখি পূজার লাশ পড়ে আছে। আমি ভয় পেয়ে ফ্ল্যাট থেকে বেরিয়ে আসি। তখনই রবি বাসায় ঢোকে। আমি জানতাম অ্যাফেয়ারের কথা জানতে পারলে সন্দেহের তীর আমার দিকেই ঘুরবে, তাই আমি সরাসরি বাসায় চলে এসেছিলাম। আমি সারাদিন অপেক্ষা করছিলাম কেউ পূজার কথা বলে কিনা, কিন্তু কেউই পূজার কথা বলল না। আমি একটু অবাক হয়েছিলাম, কারণ রবি তো জানতো পূজা খুন হয়েছে, ও নিশ্চয়ই পূজার লাশ দেখেছিল। মিস্টার চৌধুরী হতবাক হয়ে যায়। এতদিন যাকে ছেলের মতো দেখে এসেছিল সেই রবি সানিকে দিয়ে পূজার লাশ শিয়াল কুকুরের খাবার বানিয়ে ফেলে এসেছিল। রবি এবার মুখ খোলে। সেদিন বাসায় ফিরে পূজাকে নিজের রুমে দেখে ভাবে পূজা বোধহয় এমনি শুয়ে আছে। কাছে গিয়ে দেখে পূজার মাথায় আঘাতের চিহ্ন আর শরীর ঠান্ডা। এটা দেখে রবি অনেক ভয় পেয়ে যায়। সে দ্রুত নিজের সেক্রেটারিকে ফোন করে। তার সেক্রেটারি বলে, সামনে ইলেকশন, এখন যদি কোনোভাবে কেউ জানতে পারে আপনার বাসায় খুন হয়েছে তাহলে অপোজিশন আপনার উপর কাদা ছুড়বে, আর নমিনেশন তো দূর, পার্টি থেকেই বের করে দেবে। রবির সেক্রেটারি সানির নাম্বার রবিকে মেসেজ করেছিল। তখনই কবিতা বাসায় আসে। সেক্রেটারি রবিকে সানির নাম্বার মেসেজ করলে সে সানির সাথে কথা বলতে থাকে। কবিতা সিঁড়ি দিয়ে উঠতে উঠতে তাদের কথোপকথন শুনতে পায়। নিজের বেডরুমে এসে পূজার লাশ দেখে আতঙ্কিত হয়ে যায়। চিৎকার দিয়ে সিঁড়ি দিয়ে নামতে গেলে নিচে পড়ে যায়। রবি বলে, আমি আমার লাইফে এমন সিচুয়েশনে কখনোই পড়িনি। আমি তো সানিকে চিনতামও না, আমি জানতাম না পূজার সাথে কি হবে। আমার সেক্রেটারি বিনোদ এবং সানি বারবার বলছিল সব ঠিক হয়ে যাবে। আর হসপিটালে পৌঁছানোর পর বুঝতে পারলাম এখন তো পুলিশকেও বলতে পারবো না, কারণ সবাই আমাকেই দোষী ভাববে। সানি রুম থেকে সকল প্রকার প্রমাণসহ পূজার ডেড বডি সরিয়ে ফেলে। ভারতী যখন রবিকে ফোন করেছিল তখনই রবি বুঝতে পেরেছিল আসলে তারা সব কিছু কীভাবে হ্যান্ডেল করবে। তারপর নিজেকে বাঁচাতে একের পর এক মিথ্যে বলতে থাকে। রাজ ঋষভকে পূজার মার্ডারের জন্য আর অমিত রবিকে প্রমাণ নষ্ট করার দায়ে অ্যারেস্ট করে নিয়ে যায়। ইনভেস্টিগেশনের 7ম দিন অর্থাৎ রবিবার স্পেশাল ক্রাইম ইউনিটের সদস্যরা বেশ খুশি ছিল, কারণ তারা তাদের প্রথম কেস ভালোভাবে ক্লোজ করেছে। অবিনাশ বলে, কেস ক্লোজ আর কেস সলভের মাঝে পার্থক্য আছে। আমি এখনও বুঝতে পারছি না ফোন বুথ থেকে কলটা কে করেছিল। ঋষভ বলেছিল সে কল করেনি, কল করলে পূজা দরজা খুলতো না। তোমরা একটা কাজ করো, ফোন বুথে গিয়ে দেখো কিছু পাও কিনা। বুথের মালিক বলে, 17 তারিখ তো আমার মাথা খারাপ হয়ে গিয়েছিল, কারণ রাস্তায় খোদাইয়ের কাজ চলছিল, জ্যাম লেগে অবস্থা খারাপ ছিল। এখানে একটা ক্যামেরা লাগানো ছিল যেটা একটু পর পর ছবি তুলছিল। সঞ্জনা তাকে একটা ছবি দেখালে লোকটা বলে, আরে ম্যাম আগে বলবেন না, ইনিই ছিল। অন্যদিকে কিয়া অবিনাশের কাছে এসে ঋষভের সাথে দেখা করতে চায়। একটু পর তার ফ্লাইট, সে যাওয়ার আগে একবার অন্তত ঋষভের সাথে কথা বলতে চায়। অবিনাশ জাবেদকে ডেকে কিয়াকে ঋষভের কাছে নিয়ে যেতে বলে। ক্যাবিনের বাইরে বের হতেই অবিনাশ আবার কিয়াকে ভিতরে আসতে বলে। কিয়া বারবার বাহানা করতে থাকে, একটু পর আমার ফ্লাইট, লেট হয়ে যাবে। অবিনাশ বলে, 5 মিনিটে কিছুই হবে না, এখানে এসে বসো। কিয়া আবার অবিনাশের সামনে এসে বসে। অবিনাশ বলে, জানো কিয়া, আমাদের ক্রিমিনোলজির প্রফেসর একটা কথা বলতেন, অপরাধী সবসময়ই কোনো না কোনো এভিডেন্স ঠিকই ফেলে যায়, যেমন রক্ত, চুল, নখ অথবা প্রস্রাব। কিয়া বলে, আপনি আমাকে এইসব কিছু কেন বলছেন?
অবিনাশ জানতে চায় কিয়া খুনের দিন কোথায় ছিল। সে উত্তর দেয় পূজাদের বাড়িতেই ছিলাম। অবিনাশ বলে তুমি ঋষভ এবং পূজার অ্যাফেয়ার সম্পর্কে কবে জানতে পারলে? কিয়া একটু কনফিউজড হয়। অবিনাশ বলে তুমি 15 তারিখ কানাডা থেকে কিছু না বলে ইন্ডিয়া চলে আসলে। এখানে এসে বুঝতে পারলে ঋষভ এবং পূজার মাঝে অ্যাফেয়ার চলছে। তারপর তুমি শনিবার সকালে পূজাকে খুন করলে, কারণ তুমি এটা সহ্য করতে পারোনি তোমার ফিয়ন্সে তোমাকে না পূজাকে ভালোবাসে। কিয়া নিজের হুঁশ জ্ঞান হারিয়ে চিল্লিয়ে বলতে শুরু করে ঋষভ না, পূজাই তার পেছনে পড়েছিল। আমি ইমেলসগুলো পড়েছি। তখনই সঞ্জনা, অমিত এবং রাজ চলে আসে। সেদিন বুথ থেকে কলটা কিয়াই করেছিল। সে বলে আমার এখন যাওয়া উচিত, আমার ফ্লাইট মিস হয়ে যাবে। অবিনাশ কিয়াকে অ্যারেস্ট করার অর্ডার দেয়। সঞ্জনা তাকে হ্যান্ডকাফ করিয়ে নিয়ে যেতে থাকে। কিয়া বারবার বলতে থাকে আমি ইচ্ছে করে করিনি, ওটা শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্ট ছিল। কিয়াকে লকআপে রেখে বাকিরা ফিরে আসে। সঞ্জনা প্রশ্ন করে আপনি কীভাবে জানলেন খুনটা কিয়া করেছে? অবিনাশ বলে ওর ব্রেসলেট দেখে। সেদিন যখন আমি রবি এবং কবিতার বেডরুমে গিয়েছিলাম তখন কিয়ার ব্রেসলেটের একটা টুকরো সেখানে পড়েছিল। সেদিন কিয়া টেলিফোন বুথ থেকে রবির ল্যান্ডলাইনে কল করে। দাদু বাসায় না থাকায় পূজা ফোন রিসিভ করে। কিয়া জিজ্ঞেস করে পূজা আছে কিনা। পূজা হ্যাঁ বলতেই ফোন রেখে দেয়। তারপর রবির বিল্ডিংয়ের ভেতরে চলে আসে। যেহেতু সেদিন অনেক লোক ভেতরে যাচ্ছিল আসছিল তাই ওয়াচম্যান তাকে খেয়াল করে না। কিয়া গিয়ে বেল বাজাতেই পূজা দরজা খুলে দেয়। কিয়া বলে সে পূজার সাথে ঋষভকে নিয়ে কথা বলতে চায়, কিন্তু পূজা এই ব্যাপারে কোনো কথাই বলতে চায় না। তারপর দরজা বন্ধ করে দিলে কিয়া দরজা ধাক্কাতে শুরু করে। জোরে একটা লাথি দিলে দরজা খুলে যায়, কারণ দরজার লকটা আগেই নষ্ট হয়ে গিয়েছিল। রবি অফিসে যাওয়ার আগে দাদুকে সেটা ঠিক করতেও বলেছিল। পূজা কাউকে কল করার চেষ্টা করছিল, তখনই কিয়া সেখানে চলে আসে। পূজা বারবার বলছিল সে এই ব্যাপারে কোনো কথাই বলতে চায় না, আর এটা অন্যের বাড়ি। কিন্তু কিয়া সেসব কিছু শোনার অবস্থায় ছিল না। সে পূজার সাথে হাতাহাতি শুরু করে দেয়। পূজা ছুটে চলে যেতে গেলে কিয়া ক্যান্ডেল স্ট্যান্ড দিয়ে তার মাথায় জোরে একটা আঘাত করে। পূজা বিছানার উপর পড়ে যায়। সে পূজাকে ডাকতে থাকে, কিন্তু পূজা কোনো রেসপন্স করে না। কিয়া ভয় পেয়ে যায়। সে তার গায়ে ছিটকে পড়া রক্ত আড়াল করতে করতে ফ্ল্যাট থেকে বেরিয়ে আসে। তারপর সোসাইটি থেকেও বেরিয়ে যায়। কাকতালীয়ভাবে কাজে ব্যস্ত ওয়াচম্যান একবারও কিয়াকে বাইরে যেতে দেখে না। তখনই ঋষভ সেখানে এসেছিল। তার পরের কাহিনী তো আপনারা জানেনই। এখানেই সাইলেন্স ক্যান ইউ হিয়ার ইট মুভিটা শেষ হয়। এক্সপ্লেনেশন কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আমরা খুব শীঘ্রই 1000 সদস্যের পরিবার হতে চলেছি। আপনাদের সহযোগিতা একান্তই প্রয়োজন। ধন্যবাদ।